এক নাম্বার আমাদেরকে কোয়ালিটি ফুড বলতে মিন করছি যেগুলো বিষাক্ত না। কোয়ালিটি ফুড বলতে মিন করছি যেগুলো খেলে আমাদের শরীর অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহর সৃষ্টি করা খাবারগুলো যদি একটু বেশি বেশি খাই, পাশাপাশি আমরা যদি নিয়মিত এক্সারসাইজ করি, ব্যায়াম করি, এবং আমাদের বয়স অনুযায়ী প্রত্যেকটা মানুষের যে প্রতিদিন যেই পরিমাণ ঘুমানো দরকার, এই পরিমাণ যদি আমরা ঘুমাই, তাইলে আমরা মৃত্যুর আগ দিন পর্যন্ত ডাক্তার এবং ওষুধ ছাড়া হাসপাতালে না গিয়ে আমাদের পরিবারকে নিয়ে আমরা সুস্থ থাকতে পারি। কারণ আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে সুস্থ থাকা, এবং পৃথিবীর শ্রেষ্ঠতম অসহায় ব্যক্তি হচ্ছি আমি আপনি। কখন? যখন আমাদের অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও, ব্যাংক ব্যালেন্স অনেক বেশি থাকার সত্ত্বেও একটা বয়সে গিয়ে আমি কৃত্রিম লাইফ অক্সিজেন গ্রহণ করি, লাইফ সাপোর্টে থাকতে হয়। যখন আমি কথা বলতে পারি না, আমার আমাদের সন্তানদের যখন আমাদের প্রতি আহ, তাদের অবজ্ঞা দেখি, আমাদের খেদমতের জন্য অবজ্ঞা দেখি, তখন আমাদের কাছে মনে হয় আমরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম অসহায় বাবা মা। একটা বয়সে প্রত্যেকেই এই প্রবলেমটা ফেস করতে হয়। এখন আমাদের করণীয় কি? আসেন, করণীয়র আগে আমরা যাচ্ছি আমরা কিভাবে অসুস্থ হই। আমরা স্ক্রিনে যে খাবারগুলো দেখছি, একটু পরে আরো বিস্তারিত যাব। আমরা এটাকে বলি রিচ ফুড। এই ধরনের রিচ ফুড খেয়ে একটা অংশ অসুস্থ হয়, আবার আরেকটা অংশ অসুস্থ হয়। এটা আমাদের দেশে নাই, আফ্রিকান দেশগুলোতে এখনো আছে। আমাদের দেশে আছে আরেকটা শ্রেণী, যারা বাসি খাবার খায়, ফ্রিজিং খাবার বেশি বেশি খায়, তারা অসুস্থ হয়। এই দুই ধরনের খাবার খেয়ে বেসিক্যালি আমরা অসুস্থ হই। আমরা প্রত্যেকেই জানি আমাদের চারিদিকে ভেজাল খাবার। এই ভেজাল খাবারের ছড়াছড়ি আমাদের চারিদিকেই আছে। এখন আমাদের উপায়টা কি, করণীয় কি? এজন্য আজ থেকে ৪৫ বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা স্লোগান দিয়েছে, ব্যাক টু নেচার। কেন দিয়েছে? তারা বলছে সারা পৃথিবীর মানুষের উপরে গবেষণা করে তারা দেখলো যে আমাদের পূর্বপুরুষরা যারা ১০০ বছর প্লাস হায়াত পেত, যাদের আমলে এত ডায়াগনস্টিক সেন্টার, এত হাসপাতাল ছিল না, তারা যে খাবারগুলো খেত, তারা যে পরিশ্রমগুলো করত, তারা এই এত বেশি ড্রাগস তারা চিনত না। এজন্য তারা মৃত্যুর আগ দিন পর্যন্ত সুস্থ থাকতো। এ রিসার্চ করার পরে তারা বলল যে তোমরা যদি প্রত্যেকে সুস্থ থাকতে চাও, তাইলে তোমার দাদা দাদি নানা নানি যেই জীবন লাইফ স্টাইলটা করে গিয়েছে, ওই লাইফ স্টাইলে তুমি চলে যাও। তোমার দাদা দাদি নানা নানি যেই ধরনের খাবার গ্রহণ করেছে, যতটুকু শারীরিক পরিশ্রম করেছে, তাদের লাইফ স্টাইলে তুমি চলে যাও, তাইলে দীর্ঘদিন সুস্থ থাকতে পারবা। কারণ আমরা প্রত্যেকেই জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। অর্থাৎ আমাদের প্রতিরোধের প্রতিকারের চাইতে প্রতিরোধী শ্রেয়। এখন আমরা ম্যাক্সিমাম কিউরের জন্য আমরা যেই চিকিৎসা সেবাটা নিচ্ছি, এটা আমাদের হিতে বিপরীত হচ্ছে। তাইলে আমাদের মানে কিছু তথ্য আমাদের জানা দরকার। অর্থাৎ সারা পৃথিবীতে ২০২৪ সালে যেই ৩টা রোগকে মারাত্মক রোগ হিসাবে মানে আখ্যায়িত করা হয়েছে, আমাদের মতো বাংলাদেশও এটা আমরা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে দেখতে পাই। ৩টা রোগ মানে সারা পৃথিবীতে মারাত্মক ঝুঁকির মধ্যে আছে সারা পৃথিবীর মানুষ। বিশেষ করে যারা খাদ্যাভ্যাস বাছাই করে খায় না, বিশেষ করে যারা কোন খাবার খেলে সে সুস্থ থাকবে, কোন খাবার খেলে অসুস্থ হবে, এই বিবেক বোধটা যাদের, যে সকল দেশের মানুষের মধ্যে জাগ্রত নাই, তাদের জন্য এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা মেসেজ। এক নাম্বার তারা বলছে
হার্টের রোগ, হার্টের ডিজিজ, অর্থাৎ প্রতি 2 জনে আমাদের মতো দেশে বর্তমানে 2 জনের যদি আমরা মৃত্যুর খবর শুনি, প্রতি 2 জনে 1 জনই হার্টের প্রবলেমের কারণে স্ট্রোকের কারণে মারা যায়। অর্থাৎ আমাদের আত্মীয়-স্বজন ইদানিং যারা মারা যাচ্ছে, ভালো মানুষ সুস্থ ছিল, হঠাৎ করে সে দুনিয়াতে নাই। আমরা যদি জানতে চাই সে কিভাবে মারা গেল, উত্তর আসে সে স্ট্রোক করেছে। স্ট্রোকটা কেন করেছে আমরা একটু পরে সেগুলো বুঝবো। 2 নাম্বার, পৃথিবী বলছে আপনার এখন ক্যান্সারে ম্যাক্সিমাম মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র কৃত্রিম খাবারগুলো খেয়ে, আল্লাহর সৃষ্টি করা খাবার না খেয়ে তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এখন এই ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। এই কারণে আমেরিকা যেটা করতেছে, প্রতি বছর $5.6 বিলিয়ন শুধু ক্যান্সারের প্রতিষেধক তৈরির জন্য তারা রিসার্চে খরচ করতেছে। বাট এখনো ক্যান্সার নির্মূল হয় এই রকম তারা এই রিসার্চের পরও তারা এখনো সফল হয়নি। 3 নাম্বার যে রোগটাকে তারা বলছে ডায়াবেটিস, একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ। এখন প্রত্যেকটা ঘরে ঘরেই কারো না কারো ডায়াবেটিসের প্রবলেম আছে। তো এই 3টা রোগের স্পেশাল আমরা কিছু জিনিস জানবো। জানার আগে আমরা এখন স্ক্রিনে যেটা দেখতেছি আমরা নিজেদেরকে প্রশ্ন করব। আলোচনার আগে বিষয়গুলো একটু আমরা জানার চেষ্টা করবো। একটু খেয়াল করে দেখেন, আপনার যখন অসুখ হয়, আপনার পরিবারের কেউ যদি অসুস্থ হয়, তাহলে আমরা কোথায় যাই? আমরা ডাক্তারের কাছে যাই। এখন ডাক্তার আমাদেরকে কি লিখে দেয়? আমরা যদি প্রশ্ন করি নিজেদেরকে, আমরা বলি ঔষধ এবং মেডিসিন। আসলে ডাক্তার কখনোই ঔষধ বা মেডিসিন লিখে না, ডাক্তার লিখে হচ্ছে ড্রাগস। কিন্তু আমরা যারা অসুস্থ হচ্ছি, এই মানুষগুলো ড্রাগস খেয়ে অসুস্থ হচ্ছি, কিন্তু আমরা এটাকে বলছি ঔষধ বা মেডিসিন। কারণ ড্রাগস এবং মেডিসিনে স্পষ্ট পার্থক্য আছে। আপনারা যারা অনলাইনে এক্সপার্ট, এই ট্রেনিং এর পরে গুগলে গিয়ে সার্চ দিবেন হোয়াট ডাজ ইট মিন বাই ড্রাগস এন্ড হোয়াট ডাজ ইট মিন বাই মেডিসিন, দেখবেন দুইটার ব্যাখ্যার সংজ্ঞা ভিন্ন ভিন্ন। কিন্তু আমরা খাচ্ছি ড্রাগস, কিন্তু বলতেছি মেডিসিন খাচ্ছি। তো এই জিনিসটা আমাদের জানতে হবে। আমরা আরেকটা জিনিস প্রত্যেকেই জানি, আমরা একটা কোষের মাধ্যমে, প্রথম ক্ষুদ্র একটা কোষের মাধ্যমে কোষের বিভাজন হতে হতে আমরা 10 লক্ষ কোটি কোষ দ্বারা গঠিত। অর্থাৎ আমাদের এই কোষের খাবারগুলো, খাবার কি? দুইটা হচ্ছে কোষের খাবার, একটা হচ্ছে বাতাস যেটাকে আমরা অক্সিজেন বলি, আরেকটা হচ্ছে পুষ্টি। এই দুইটা জিনিসই আমাদের কোষকে জীবিত রাখে। একটা সুস্থ মানুষ প্রতি মিনিটে 20 থেকে 22 বার শ্বাস নেয়। এখন আমাদের বুঝার বিষয় হচ্ছে এই যে শ্বাস নেই, শ্বাসের সাথে কি নেই? আমরা বাতাস নেই বা অক্সিজেন গ্রহণ করি। বিজ্ঞান বলে একজন মানুষ 24 ঘন্টায় 11,000 গ্যালন বাতাস গ্রহণ করে, সেখান থেকে মাত্র 550 গ্যালন অক্সিজেন কনজিউম হয়। এই যে আমরা বাতাস নিচ্ছি এবং ছাড়ছি, অর্থাৎ নাক দিয়ে আমরা যে বাতাসটা বা মুখ দিয়ে বাতাস নিচ্ছি এবং এটা আমরা ছেড়ে দিচ্ছি, এটা বিজ্ঞান বলছে এই রাস্তাটা যদি মাপা হইতো, তাইলে এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 2400 কিলোমিটার রাস্তা। একটু কল্পনা করেন, নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, মুখ দিয়ে ছাড়ছেন, সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে, কিন্তু সৃষ্টিকর্তা কিভাবে আমাদেরকে তৈরি করলো, এইটা হচ্ছে 2400 কিলোমিটার রাস্তা এত দ্রুত আসছে। এই যে বাতাস যখন আমরা গ্রহণ করছি, আমাদের ফুসফুসের কিছু রেড ব্লাড সেল আছে, ফুসফুসের ভিতর দিয়ে এই বাতাস বা অক্সিজেন যায়। যখন এই ফুসফুসের রেড ব্লাড সেল গুলো অক্সিজেন ধরে, আমরা যে এক এক মানে 10 লক্ষ কোটি কোষ অথবা 100 ট্রিলিয়ন কোষের দ্বারা গঠিত, আমাদের প্রত্যেকটা কোষের কাছে এই অক্সিজেনটা পৌঁছে দিচ্ছে।
আরেকটা স্লাইড আমরা দেখব এখন, আমরা কত বিপজ্জনক ভাবে আমরা আমাদের জীবন যাপন করি আমাদের মতো একটা উন্নয়নশীল এই দেশে। খেয়াল করে দেখেন আমরা কেন কিভাবে অসুস্থ হই। এক নাম্বার, গ্রাম থেকে যারা দেখছেন আপনাদের প্রত্যেকের বাড়ির ম্যাক্সিমামদের বাড়ির পাশে এইরকম ইটভাটা আছে, যেটা আমরা দেখতে পাই। এই ইটভাটাগুলো থেকে যেই রকম বিষাক্ত বায়ু বের হয়, খেয়াল করে দেখবেন ইটভাটা যেই জায়গায় করা হয়েছে এই ইটভাটার আশেপাশে যত ফলের গাছ আছে এই ফলগুলো কখনোই পরিপক্ক হতে পারে না, এগুলো অপরিপক্ক অবস্থায় ঝরে পড়ে। অর্থাৎ এখান থেকে এই পরিমাণ বিষাক্ত বায়ু বের হয়, সীসা বের হয়। এখন আমাদের দেশের নিয়ম হচ্ছে ইটভাটাটা হবে যেখানে কোনো জনমানব বসবাস করে না। এখন আমাদের দেশের যেহেতু অনেক নিয়মই নিয়ম না, এটা যখন যে গভর্নমেন্ট থাকে ওই দেশের নেতারা যেটা নিয়ম করে সেটাই হচ্ছে নিয়ম। এই সাপারটা আমরা সাপারার হচ্ছি যারা সাধারণ মানুষ, আশেপাশে যারা বসবাস করছি, ওই যেখানে মানুষ বসবাস করে সেখানে সাধারণত ইটভাটার অনুমতি দেওয়ার আইন আমাদের দেশের নাই, পৃথিবীর কোথাও নাই, বাট আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন এটার কারণে কি হয়, একটা ফল যদি অপরিপক্ক অবস্থায় ঝরে যায়, ঠিক এই 10 কিলোর ভিতরে যে মানুষগুলো বসবাস করে এরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এটার কারণে আমরা অসুস্থ হই। আরেকটা কারণ, বিশেষ করে আমাদের শহরাঞ্চলে যারা শহরে বসবাস করেন, এখন শহর বললে ভুল হবে, গ্রামও এখন এই ধরনের যানজট চলে গিয়েছে। যখন আপনার এই রকম জ্যামে আমরা পড়ি, এর আশেপাশে দিয়ে আমরা যারা চলাচল করি, এই জ্যামের সময় দেখবেন এই গাড়িগুলোর ইঞ্জিন কখনো বন্ধ হয় না। এখন এগুলা থেকে যে বিষাক্ত সীসা বের হয়, আমার আপনার শরীরের মধ্যে প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় কিন্তু আপনার ছিদ্র আছে। এই ছিদ্রগুলো দিয়ে কি ঢুকে, এই ছিদ্রগুলো দিয়ে ঢুকে আমাদের অক্সিজেন সাপ্লাই হয়। তখন এই বিষাক্ত সীসাগুলো গিয়ে আমাদের এই ছিদ্রগুলো অর্থাৎ পশম বা চুলের গোড়ার এই ছিদ্রগুলো মুজিয়ে দেয়, ব্লক করে দেয়, তখন আর অক্সিজেন সাপ্লাইটা হয় না। তখন কি হয়, আমরা আস্তে আস্তে স্কিন ডিজিজের রোগী হয়ে যাই। খেয়াল করে দেখেন বাংলাদেশে অনেকেই ম্যাক্সিমাম ঘরে এখন স্কিন ডিজিজের রোগী। এখন অনেকে এটা উঠিয়ে দিয়েছে কি, করোনার টিকা গ্রহণ করার কারণে তাদের এই শরীরে চুলকানি অ্যালার্জি বেড়ে গিয়েছে। এটা সঠিক না। সঠিক হচ্ছে দিন দিন আমাদের দেশে যে যেখানে বসবাস করছি যানজট বাড়ছে, আমরা জীবিকার টানে যখন বাসা থেকে বের হই আমরা মাস্ক ব্যবহার করি না। আমরা আমাদের শরীর সম্পূর্ণ, যেহেতু আমরা পুরুষরা মেয়েরা ঢাকি না, তাইলে আমাদের অনেক কিছু ওপেন থাকে। এই জায়গাগুলোতে যে ছিদ্রগুলো আছে যেখান দিয়ে অক্সিজেন সাপ্লাই হওয়ার কথা ছিল, ধুলাবালি ঢুকে এইরকম সীসা জাতীয় জিনিস ঢুকে আমাদের ওই ছিদ্রগুলো মুজিয়ে দিচ্ছে। আর অক্সিজেন ভিতরে সাপ্লাই না হওয়ার কারণে আমরা স্কিন ডিজিজের রোগী হয়ে যাচ্ছি। তো এটার প্রতিকারের জন্য আমাদের চমৎকার যে প্রোডাক্ট আছে, আমরা এখানে যারা পুরাতন আমরা প্রত্যেকেই জানি আমাদের লাইবন একটা সাবান আছে এবং আমাদের স্কিন কেয়ার একটা ক্যাপসুল আছে, অথবা অ্যালার্ট সেফ একটা ক্যাপসুল আছে। তো এই দুইটার মাধ্যমে আমরা এই লাইবন সাবানটা কি করবে, আমরা এই লাইবন সাবান ব্যবহার করলে এটার মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আমাদের এই টোটাল শরীরের লোমকূপের মধ্যে যে ছিদ্রগুলো দিয়ে ধুলাবালি ঢুকেছে, সীসা জাতীয় জিনিসগুলো ঢুকে ছিদ্র বুঝিয়ে দিয়েছে, এই ছিদ্রগুলো মানে এই সীসা জাতীয় জিনিসগুলো ভিতর থেকে পরিষ্কার করে ছিদ্রটাকে ওপেন করে দিবে। তখন অক্সিজেন সাপ্লাই হবে এবং আমরা এই অ্যালার্জি থেকে বা স্কিন ডিজিজের সমস্ত রোগ থেকে মুক্ত হব। আরেকটা কারণে আমরা অসুস্থ হচ্ছি, খেয়াল করে দেখেন আমরা এখনকার যে জেনারেশন আমরা মোটামুটি প্রত্যেকেই আমাদের স্কিন রূপচর্চা আমরা করি।
আমরা আমাদের ত্বকের চর্চা খুব ভালোভাবে করি। যেমন এখনকার আমাদের অনেক বোনরা আছে, তার আত্মীয় স্বজন মারা গিয়েছে, এই আত্মীয় স্বজন দেখতে যাবে, সেখানেও সেখানেও কিন্তু সে পার্লার থেকে মোটামুটি ফেসিয়াল টেসিয়াল করে তারপরে যায়। এখন এই পার্লারে যে সমস্ত জিনিসগুলো ব্যবহৃত হয়, ফেসিয়াল করলে দেখবেন ছেলেরাও যারা শেভ করার পরে করেন, ওরা যখন ফেসিয়াল করবে আপনার এখানে একটা মেডিসিন দেয় যেটা একটা কামড় মারে, অর্থাৎ আমাদের মুখমণ্ডলে যত আহ লোমকূপ থাকে বা পশম থাকে, এই মেডিসিনটার কাজ হচ্ছে এই মুখমণ্ডলের সকল কালো পশম গুলাকে সাদা করে দেওয়া। এজন্য মোটামুটি ৩-৪ দিন ৫ দিন আমাদের স্কিনটাতে অনেক গ্লেজ থাকে, আমাকে ফর্সা ফর্সা লাগে, কিন্তু কিছুদিন পর আবার যেই সেই আমরা হয়ে যাই। কিন্তু এখন এই মেডিসিনটা আমাদের প্রবলেম করবে কি? প্রবলেম করবে হচ্ছে এক সময় আমরা আমাদের শরীরে স্কিন ক্যান্সার হবে। বাংলাদেশে কিছুদিন আগে আমাদের বারডেম হাসপাতালের প্রফেসর রফিকুল ইসলাম স্যার একটা প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করে বলেছে, আপনারা বাংলাদেশে যেটাকে এখন মহামারী বলতেছেন ডায়াবেটিস গড়ে গড়ে, কিছুদিন পরে আরেকটা মহামারী আসতেছে যেটা গড়ে গড়ে হবে স্কিন ক্যান্সারের রোগী। এই রোগে আক্রান্ত হবে ম্যাক্সিমাম তরুণ তরুণী, অর্থাৎ যারা ন্যাচারাল প্রোডাক্টের বাইরে গিয়ে এই ধরনের জিনিস দিয়ে পার্লারে খুব দ্রুত ফর্সা হওয়ার জন্য এই কাজগুলো করে থাকে। আবার মার্কেটে অনেক ধরনের ফর্সা হওয়ার ক্রিম পাওয়া যায়, এগুলো যারা ব্যবহার করে, তাহলে এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। এটা একটা ভয়ঙ্কর মেসেজ। আরেকটা কারণে আমরা অসুস্থ হই, আপনারা ম্যাক্সিমামই আমার সঙ্গে একমত পোষণ করবেন, আমরা যে সেল ফোন ব্যবহার করি এটা বিজ্ঞানের চমৎকার একটা আশীর্বাদ, কিন্তু যখন এটা আমরা অপ্রয়োজনে ব্যবহার করব তখন এটা আমাদের জন্য হয়ে যাবে অভিশাপ। আশীর্বাদ কেন বলছি? ধরেন আমার এক ভাই বাংলাদেশের বাইরে থাকে, বিদেশ থাকে, আমার মা আগে তার সঙ্গে যোগাযোগ করতে হলে চিঠির মাধ্যমে করত, এখন ভিডিও কলে ১ সেকেন্ডের মধ্যে সে তার সন্তানকে দেখতে পাচ্ছে। এটা হচ্ছে আশীর্বাদ বা যোগাযোগ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের কমিউনিকেশনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। কিন্তু আপনি যখন অপ্রয়োজনে এটা ব্যবহার করবেন, আপনি যখন আপনার দরকার নাই, সারাক্ষণ আপনি যখন এইটার ভিতরে পড়ে থাকবেন, তখন এটা আপনার জন্য অভিশাপ। আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন, কারণ এখান থেকে যে রেডিয়েশনটা বের হবে, জাপানের একজন বিজ্ঞানীরা কত মিনিট যেন, মিনিটটা মনে নাই, ২টা মোবাইল ফোন একত্রে চার্জে রেখে মাঝখানে একটা ডিম, আমরা যে ডিম খাই ডিম দিয়ে রেখেছিল। কিছুক্ষণ পরে তারা দেখলো যে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ এটা থেকে এমন রেডিয়েশন বের হয়, একটু চিন্তা করে দেখেন আমাদের ব্রেনের কি অবস্থা। আবার আমরা অনেকেই একটা মারাত্মক ভুল করে থাকি, রাতে ঘুমানোর সময় এই মোবাইল আমাদের মাথার কাছে রেখে ঘুমাই। এটাতে তখন যখন এই রেডিয়েশনটা বের হয়, এটা আমাদের ব্রেনের মারাত্মক ক্ষতি হয়, সামনে আমাদের এটার কারণে ব্রেন ক্যান্সার হবে। আবার তরুণ তরুণীদের প্রবলেম হবে কি, রাত জেগে যদি মোবাইল ফোনের মধ্যে থাকে, তাইলে তাদের যখন বিয়ে শাদী হবে তারা বাচ্চা নিতে পারবে না, অর্থাৎ তাদের বাচ্চা কনসেপ্ট করবে না। কারণ আমাদের ইসলাম বললে, চিকিৎসা বিজ্ঞান বলে, মানব দেহে যত হরমোন হয় তৈরি হয়, এই হরমোন সিক্রেশন হয় গভীর রাতে, আমাদের টোটাল হরমোন ব্যালেন্স হয়, হরমোন গুলা সিক্রেশন হয়, হরমোন তৈরি হয় গভীর রাতে। আমরা যখন ঘুমন্ত অবস্থায় থাকি, লাইট ফেড লাইট বন্ধ থাকে, অর্থাৎ গভীর রাত বলতে বুঝায় ১২টার পর থেকে রাত ৩টা, ৩:৩০, ৪টা পর্যন্ত, এই সময়টাকে বুঝায়। তাইলে এই সময় আমাদের যে স্টুডেন্টরা, আমাদের সন্তানরা যারা এই মোবাইল ফোনের মধ্যে আসক্ত থাকে, আপনি বিশ্বাস করেন অলরেডি আমাদের দেশের সংখ্যাটা বেড়ে গিয়েছে, তারা বাচ্চা কনসেপ্ট তাদের হবে না, তাদের টেস্ট টিউব নিতে হবে, হাওলাত করে বাচ্চা নিতে হবে।
যত ডাক্তারই দেখান কোনো লাভ হবে না, কারণ আপনার ওই হরমোন শরীরে তৈরি হয় নাই, না পুরুষের না মেয়ের, কারো হয় নাই। এজন্য এটা অপ্রয়োজনে ব্যবহার করা যাবে না। রাতে আপনার নির্ধারিত সময়, যেটা ঘুমের টাইম আল্লাহ সৃষ্টিকর্তা দিয়েছে, ওই সময় ঘুমাতেই হবে। এখনকার জেনারেশনের জন্য এই মেসেজগুলো জানা দরকার। আচ্ছা, তাইলে আমরা দেখলাম কি কি কারণে আমরা অসুস্থ হই। তাইলে এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় 5টা উপাদান সম্পর্কে আমাদের জানতেই হবে এবং এটা মেনে চলতেই হবে। যদি আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত সুস্থ থাকতে চাই, কি কি সেটা? আমাকে 1 নাম্বার খাদ্য পুষ্টি সম্পর্কে জানতে হবে। এখানে জানার বিষয়টা কি? জানার বিষয় হচ্ছে আমি কোন বয়সে কোন খাবারটা খাবো, কোন বয়সে করব, এবং আমি কোন খাবারটা বেশি বেশি খাবো, শুধু এতটুকু জানলেই হবে। এবং আমি প্রতিদিন কি পরিমাণ কোন খাবারটা, আমি কতটুকু শর্করা খাবো, কতটুকু প্রোটিন খাবো, কতটুকু তৈল চর্বি খাবো, এই জিনিসটুকু যদি আমি জানি, তাইলে আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত সুস্থ থাকতে পারবো। আচ্ছা, আমি আজকে এইটার এই 5টা উপাদানের মেসেজ দিয়ে যাই। আমরা যেহেতু আগামী সপ্তাহে আমার আরেকটা ট্রেনিং আছে, এই 5টা উপাদান বিস্তারিত বুঝিয়ে দিব, কখন কোন খাবারটা আপনার খেতে হবে, কোন খাবারটা অ্যাভয়েড করবেন। 2 নাম্বার, আপনাকে যদি মৃত্যুর আগ দিন পর্যন্ত সুস্থ থাকতে চান, আপনাকে ব্যায়াম করতে হবে। একটু খেয়াল করে দেখেন তো, আপনার পরিবারে যদি আল্লাহ এই কাজ না করুক, যাদের ডায়াবেটিস আছে, আপনার বাবা মায়ের অথবা আপনার যে শুনছেন যার ডায়াবেটিস আছে, একটু নিজেকে প্রশ্ন করেন তো, ডায়াবেটিস হওয়ার পরে যখন ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে সকাল বিকাল হাঁটার কথা বলেছে, এখন কিন্তু আপনি মেনটেন করছেন। কিন্তু আপনি আজকে, যাদের এখনো ডায়াবেটিস হয় নাই, আপনারা জেনে যান, আপনার এই সুস্থ অবস্থায় এখন থেকে যদি আপনি দৈনিক 2.5 কিলোমিটার হাঁটেন, যেই হাঁটায় আপনার শরীর থেকে ঘাম ঝরবে, তাইলে আপনার কখনোই ডায়াবেটিস হবে না, আপনার ডাক্তারের কাছে যেতে হবে না, যদি আপনি খাদ্যাভ্যাসটা মেনটেন করেন এবং দৈনিক এই 2.5 কিলোমিটার হাঁটেন। এখন আমাদের সমস্যা হচ্ছে, আমরা ডাক্তারের কাছে যাই যখন আমরা রোগী হই, আমরা ডাক্তারের কাছে যাই রোগ হওয়ার পরে। এই পর্যন্ত আমরা কেউ কোনো ডাক্তার অথবা কোনো কনসালটেন্টের কাছে যাইনি যে তাকে 2-3 হাজার 5,000 টাকা ভিজিট দিয়ে এইটা বলিনি যে স্যার আমাকে বলেন আমার যাতে কোনোদিন ডায়াবেটিস না হয়, আমার বাবা মায়ের ছিল, তাইলে আমার কি কি করতে হবে। আমরা যাই কখন? ডায়াবেটিস হওয়ার পরে। এগুলো মাথায় রাখতে হবে, তাইলে ডাক্তারের কাছে যেতে হবে না। 3 নাম্বার, আপনার পরিবেশ সম্পর্কে জানতে হবে। এটা শহরের মানুষের জন্য প্রযোজ্য। কিরকম? আপনাকে আপনার ঘরে আপনি যেই বেডরুমে ঘুমান, যদি আপনি আবদ্ধ রুমে ঘুমান, বিশ্বাস করেন যে যেই রুমে জানালা নাই, তাইলে অবশ্যই আপনি অসুস্থ হবেন, বিভিন্ন রোগে আপনি আক্রান্ত হবেন। আপনাকে ওই রকম বেডরুমে ঘুমাইতে হবে যেখানে আলো বাতাস ঢুকার জায়গা আছে, বের হওয়ার জায়গা আছে। এইটা ম্যাক্সিমাম হয় আমাদের শহরের মানুষের। অনেকেই, যে স্টুডেন্টরা ঢাকায় এসে থাকে, মেস নেয় কম পয়সার জন্য, তারা এরকম আবদ্ধ রুমে থাকে, তাদের একটা সময় গিয়ে অনেক বড় বড় রোগ হয়ে যায়। এইটু আপনাদের জানতে হবে। 4 নাম্বার, যদি আপনি সুস্থ থাকতে চান, আপনার মন যা চায়, আপনার মনটাকে সবসময় সুস্থ রাখতে হবে। মনটাকে সুস্থ, অর্থাৎ মনে, এটাকে কি বলে, আমাদের চিকিৎসা বিজ্ঞান এখন বলছে একটা মানুষের মন 90% যদি মন ভালো থাকে, তাইলে তার কোনো রোগ হয় না। অর্থাৎ 90% নির্ভর করে আপনার শরীরে রোগ না আসা, এটা মনের উপরে। কিরকম সেটা? ধরেন আপনি টেনশন করতেছেন, আপনার অর্থনৈতিক অবস্থা ভালো না,
টাকার জন্য আপনার টেনশন হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, আপনি যদি বাসায় শুয়ে শুয়ে টেনশন করেন, এই টাকা কি সৃষ্টিকর্তা আপনার বাসার ছাদের উপরে দিয়ে আপনার রুমে পাঠিয়ে দিবে? তাইলে যদি টাকার জন্য টেনশন করেন, আপনি এইটার জন্য যে কোনো একটা কর্ম বেছে নেন। আপনি ওই কাজটা করেন যাতে আপনার এই অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। আপনি চমৎকার একটা পরিকল্পনা করেন, আপনার কতটুকু মাস শেষে অর্থের প্রয়োজন, এই অর্থটুকু উপার্জনের জন্য লাইবনে আপনার কি পরিমাণ প্রতিদিন সময় এবং শ্রম দেওয়া উচিত, আপনি ওই পরিমাণই দেন যাতে আপনার ওই অর্থনৈতিক সমস্যাটা কাটে। এখন আপনি অর্থের জন্য যদি সারাক্ষণ টেনশন করেন তাহলে এটা হবে না। আচ্ছা, আবার আপনি হয়তো টেনশন করছেন, যে বাবারা যে হয়তো সরকারি চাকরি করতেন অথবা যে কোনো একটা চাকরি করতেন, রিটায়ার করেছেন, সারা জীবন শুধু পরিবারের জন্যই করে গিয়েছেন, রিটায়ার করার হচ্ছে ছোট মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারেন নাই, তাইলে ওই, অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে আপনার মনটা যে যে কারণে খারাপ হয়, ওইটার সম্ভাব্য সমাধান কি, সেই সমাধানের দিকে যাবেন। মন যাতে খারাপ না হয়, তাইলে আপনি সুস্থ থাকতে পারেন। আমি সবসময় প্র্যাকটিসটা করি। কোনো একটা প্রবলেম হয়েছে, আমি আমার ব্রেনকে মেসেজ দিই এটা হতেই পারে। কোনো একটা বিপদে পড়ছি, আমি ব্রেনকে মেসেজ দেই এটা সমাধানের পথ আছে। তাইলে আমার ব্রেন কখনো টেনশনটা নেয় না। এই কারণে আপনাদের দোয়ায় এখন পর্যন্ত, আমি যেহেতু প্লেয়ার ছিলাম, একটা সময় প্লেয়ার থাকা অবস্থায় যখন এই পড়াশোনাগুলো আমার ছিল না, আমি পেইন কিলার কিছু খেয়েছি আমার লাইফে। আমি কোনো ধরনের ড্রাগস আমি খাইনি, এখনো খাচ্ছি না, আল্লাহ সুস্থ রেখেছেন, জানি না ভবিষ্যতে কি আছে। অর্থাৎ আমি চেষ্টা করি, যদি কোনো বড় ধরনের প্রবলেমও আসে, নিজেকে কন্ট্রোল করার, এই কন্ট্রোলিং পাওয়ারটা আপনার ভিতরে তৈরি করতে হবে, মনকে ব্রেনকে মেসেজগুলো দিয়ে। লাস্ট হচ্ছে ঔষধ, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের বক্তব্য হচ্ছে 10% আপনাকে সুস্থ রাখবে, ঔষধের ভূমিকা অনলি এই 10%। কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, আমরা এখন যারা রুগী আছি, এই প্রোগ্রামে যারা আছি, তাদের পরিবারের যারা অসুস্থ আছে, 10%ও না, 100%-এর বেশি নির্ভর আমরা ওই ডাক্তার আর ওষুধের উপরে। আমরা 10%ও নিজেদের উপরে নির্ভর না, অর্থাৎ আমরা বিপরীত চলতেছি। কিন্তু স্বয়ং চিকিৎসা বিজ্ঞান বলছে, তুমি যদি সুস্থ থাকতে চাও, 90% হচ্ছে তোমার উপরে নির্ভর করে তুমি সুস্থ থাকবা কিনা, আর 10% নির্ভর করে ঔষধের উপরে তোমাকে সুস্থ করার জন্য। তাহলে আমরা বিপরীতে আছি, এই বিপরীতে থাকবো না। আমরা শুধু নরমালি একটা চিত্র দেখি, এই চিত্রটা অর্থাৎ আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের একটা চিত্র দেখেন। আমরা মুখমণ্ডল দিয়ে যখন কোনো খাবার গ্রহণ করি, মুখে কিভাবে খাবারটা আমাদের যায়, প্রথম আমরা চিবাই দাঁত, তারপরে জিহ্বা, এটা এখান থেকে অটোমেটিক একটা আপনার শ্লেষ্মা তৈরি হয়, যেটা দিয়ে আমাদের খাবারটা ভিতরে যায়। এই খাদ্য নালী দিয়ে যখন ভিতরে যাচ্ছে, এখানে কি কি আছে আমরা চিত্রতে দেখতেছি, তারপর আমি আপনাদের বাংলায় একটু পরে বলে দিব। আর এই টোটাল এই যে মুখ দিয়ে যে খাবার গ্রহণ করলেন, শুধু একটু কল্পনা করেন সৃষ্টিকর্তা যে আমাদেরকে তৈরি করেছে, আমাদের এই যন্ত্রপাতিগুলো দেখেন, একদম মুখ থেকে ভিতরে কি পরিমাণ যন্ত্রপাতি, খাদ্যনালী দিয়ে যখন খাবারটা যাচ্ছে, এটা এখানে মুখে দিয়েছেন প্রথম, এরপরে খাদ্যনালীতে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্ত, এটার আবার 3টা পার্ট, ডিউডেনামে যাচ্ছে, জেজুনাম, ইলিয়াম, বৃহদান্তে, এবং অতিরিক্ত অংশ হজমের জন্য আমাদের কি কি আছে, এই খাবারগুলো, দাঁত আছে, লিভার আছে, অগ্নাশয় আছে, পিত্তথলি আছে, এটা হচ্ছে অতিরিক্ত অংশ হজম, এগুলাই আমাদের হজম প্রক্রিয়ার জন্য কাজ করে। আচ্ছা, এখন আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমে কি কি রোগ হয়? 1 নাম্বার কোষ্ঠকাঠিন্য, 2 নাম্বার বদহজম,
পাকস্থলী প্রদাহ বাংলায় বলে, আর যেটাকে আমরা গ্যাস্ট্রিক নামে জানি, এটা চিকিৎসা বিজ্ঞানের নাম হচ্ছে গ্যাস্ট্রাইটিস, বাংলা এটাকে পাকস্থলী প্রদাহ বলে। পেপটিক আলসার যেটা হচ্ছে আপনার, আমরা যখন আমাদের এই যখন এটা কি বলে গা হয় বা ক্ষত হয়, তখন এটাকে আমরা আলসার বলি। এখানে আর কি হয়, আমাশয় রোগ হয়। এখন এই যে যে ডাইজেস্টিভ সিস্টেমটা আরেকটা, আমাদের এই খাদ্যনালীর পরের জিনিসগুলো আরেকটা চিত্র আপনাদের দেখালাম। এটা হচ্ছে আমরা যখন যেটা যে খাবারগুলো খেলে আমরা সুস্থ থাকবো, এই খাবারগুলো আমরা নির্ধারিত বয়স পর্যন্ত, অথবা আমরা যখন ওগুলো বেশি বেশি খাবো, তখন আমাদের এই যে ভিতরের যতগুলা পার্ট বললাম, এই আপনার ভিতরের অর্গানগুলো কখনোই ক্ষতিগ্রস্ত হয় না, কখনোই এগুলার মধ্যে, যদি আপনাদের মতো করে বলি, জম পড়ে না, গুণে ধরে না। কিন্তু আমরা যখন অখাদ্য বেশি বেশি খাই, চিকিৎসা বিজ্ঞান যে খাবারগুলো এলাউ করে না, এই খাবারগুলো কি, এই যে চিত্রটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যদি আরেকটু ভালোভাবে বলি, খেয়াল করে দেখেন, এই যে কোক বা রিচ ফুড যেগুলো, এগুলো যে সমস্ত মালিকরা তৈরি করেছে, এদেরকে আমরা কেউ চিনি না, তৈরি করেছে আমাদের জন্য, এবং এরা পৃথিবীর অন্যতম বড় লোক মানুষ। এখন আমরা যখন এই কুখাদ্যগুলো বেশি বেশি খাবো, তখন বড় লোক আরো বড় লোক হবে। আবার পাশের চিত্রে দেখেন কিছু শাকসবজি যেগুলো আমাদের দেশের কৃষক উৎপাদন করে, যেগুলো খাইলে আমাদের এই ভিতরের অর্গান গুলো কখনো মরিচায় ধরবে না, জমে ধরবে না, পয় পরিষ্কার থাকবে, রোগ হবে না। এই খাবারগুলো আমরা কম খাওয়ার কারণে আমাদের কৃষক টাকা পায় না, কৃষক তার সন্তানকে ভালো স্কুল কলেজে পড়াইতে পারে না, এবং কৃষক লস, মানে দীর্ঘ বছরের পর বছর লস গুনতে গুনতে একটা সময় তারা গিয়া এই খাবারগুলো উৎপাদনে তারা নিরুৎসাহিত হয়। সেই কৃষি জমিতে এখন তারা বাড়িঘর করে সেগুলো ভাড়া দেয়। তাইলে এই খাবারগুলো খেলে আমরা সুস্থ থাকতাম। আরেকটু ভালো করে যদি আমরা চিত্রতে দেখি, এই যে যে রিচ ফুড, আরেকটু ভালো করে যদি দেখি, এই যে বিষাক্ত উপাদানের যে উৎস, যেগুলা থেকে আমাদের বডিতে বিষ ঢুকে, আমরা ইংলিশে যেটাকে টক্সিন বলি, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যেগুলো এখন কেএফসি, বিএফসি, বিভিন্ন এফসি ম্যাফসিতে যেগুলো খাই, এইরকম ফার্মের মুরগির মতো সন্তানদেরকে বানাচ্ছি, তাদের ভিতরে আমরা নিজেরা বিষ ঢুকিয়ে দিচ্ছি। এই খাবারগুলো আমাদের সন্তানদেরকে যখন বেশি বেশি খাওয়াই, তখন দেখেন এই সন্তানদের এই যে ভিতরে আমরা যে অর্গানগুলো দেখালাম, কি পরিমাণ ময়লা হয়ে গেছে অর্গানগুলো, অর্থাৎ কি পরিমাণ জমে ধরেছে, কি পরিমাণ ভিতর থেকে অলরেডি আস্তে আস্তে আপনি রোগে আক্রান্ত হচ্ছেন। এখন নরমালি একটু যদি নিজেকে প্রশ্ন করেন, আমরা প্রত্যেকটা মানুষ আমাদের উপরের ত্বকটা নিয়ে খুবই বেশি ব্যস্ত। ওই পাউডার, ওই পারফিউম, ওই ফেসিয়াল, মানে ওই ক্রিম, এগুলো মোটামুটি মাখতে মাখতে আমরা একটা পার্ট ত্বকের উঠিয়ে ফেলার চেষ্টা করি, কিন্তু আমরা যেই অর্গানগুলো নষ্ট হওয়ার কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই, একটু নিজেকে প্রশ্ন করেন, জন্মের পর থেকে এখন পর্যন্ত আপনি আপনার এই ভিতরের অর্গানগুলোতে যত ময়লা জমেছে, এটা পরিষ্কার করার জন্য কোন ধরনের খাবার আপনি খেয়েছেন কিনা, এই ধরনের কোন কনসালটেন্টের কাছে আপনি গিয়েছেন কিনা, যে আমি তো জানি না আমার ভিতরে কি পরিমাণ ময়লা জমেছে, স্যার এখন এই ময়লাগুলো আমি পরিষ্কার করতে চাই, আমি রোগী হতে চাই না, রোগে আক্রান্ত হতে চাই না, আমার করণীয় কি? আমরা কিন্তু একটা মানুষও করি, খেয়াল করে দেখেন, আপনার কয়েকদিন পর পরই কিন্তু মেকারের কাছে নিতে হয়। এখন সৃষ্টিকর্তা আপনাকে যে ইঞ্জিন দিয়ে দিয়েছে, এইটাকে কতবার মেকারের কাছে নিয়েছেন, নিজেকে প্রশ্ন করুন, যেটার কারণে আপনি অসুস্থ হচ্ছেন। এইটা যদি আপনি পরিষ্কার করতে চান, তাইলে অবশ্যই আপনাকে এই আল্লাহর সৃষ্টি করা জিনিস, আমাদের কৃষকরা যে জিনিসগুলো বেশি বেশি উৎপাদন করে, এগুলো বেশি বেশি আপনাকে খেতে হবে। যদি এগুলা খেতে না চান, তাইলে আপনি
আমাদের লাইবনের চমৎকার একটা অদ্বিতীয় একটা প্রোডাক্ট আপনার এই টোটাল অর্গানগুলো ওয়ার্নিং করার জন্য, মরিচিকাগুলো পরিষ্কার করার জন্য, জম ধরে গেছে সেটা পরিষ্কার করার জন্য আপনার টক্সিন ক্লিনজারের বিকল্প নাই। তবে আমি একটু সাজেস্ট করব, আপনারা এখানে যারা লিডার আছেন প্রত্যেকেই তার টিমকে শিখিয়ে দিবেন, যদি বেটার রেজাল্ট পেতে চাও, খুব দ্রুত রেজাল্ট পেতে চাও, এক গ্লাস ভাইটাল জুসের সঙ্গে এক এক চা চামচ টক্সিন ক্লিনজার মিক্স করে যাতে খায়, তাইলে খুব দ্রুত রেজাল্টটা সে পাবে, তাৎক্ষণিক রেজাল্টটা পাবে। এটা সকল চূর্ণের ক্ষেত্রে, শুধুমাত্র গ্লুকো কন্ট্রোল ছাড়া আমাদের যতগুলো চূর্ণ আছে প্রত্যেকটা চূর্ণ আইটেম যদি আপনি ভাইটাল জুসের সঙ্গে এক চামচ দিয়ে খেতে বলেন রুগীকে, তবে এটা সবাইকে দেওয়া যাবে না। যেই সমস্ত রুগীদের টাকা পয়সা নাই, গরিব, তাদেরকে তারা হয়তো এটা কিনতে পারবে না, তাদেরকে শুধু টক্সিন ক্লিনজারটাই দিবেন। আর যারা সক্ষম অবশ্যই তাদেরকে ভাইটাল জুসের সাথে এক চা চামচ টক্সিন ক্লিনজার মিক্স করে খেতে বলবেন, সে দ্রুত রেজাল্ট পাবে, আশা করি সারা জীবন আপনার পিছনে ঘুরবে। আচ্ছা, এরপর আমরা আরেকটা আমাদের হেলথের প্রোডাক্ট, যেহেতু এর আগের ট্রেনিং এ এটা নিয়ে অনেক আলাপ করেছি, এই জন্য আজকে সংক্ষেপে বলবো ডায়াবেটিসের একটা প্রোডাক্ট নিয়ে। আরেকদিন আবার আমরা শুধুমাত্র ডায়াবেটিস নিয়েই কথা বলবো। সাধারণত ডায়াবেটিস হয়েছে আপনি কিভাবে বুঝবেন? এই কিছু কারণ, যেমন আপনার ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাব আপনি খুব বেশি আটকিয়ে রাখতে পারবেন না, খুব বেশি আপনার পিপাসা লাগবে, আপনার অনেক ক্ষুধা পেয়েছে, অনেক বেশি খেয়েছেন, তারপরও আপনার ওজন কমে যাবে, আপনি দুর্বলতা বোধ করবেন, আপনার শরীরে কোথাও একটু কেটে গেছে, বা আপনার যে কোনো কিছু হয়েছে, কোনো একটা জায়গায় আঘাত পেয়েছেন, এই ক্ষতটা শুকাতে আপনার দেরি হবে, আপনার চোখে ঝাপসা ঝাপসা আপনি দেখবেন, অর্থাৎ চোখে কম দেখবেন, এগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ। তো আমাদের ডায়াবেটিসের জন্য গ্লুকো কন্ট্রোল শুধু এই চূর্ণটাই ভাইটাল জুসের সাথে মিক্স করে খাওয়া যাবে না, আর বাকি সকল চূর্ণ ভাইটাল জুসের সাথে এক চামচ মিক্স করে খেতে দিবেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে এক চামচ, রাতে এক চামচ, খাওয়ার আগে এক গ্লাস পানিতে গুলে সেবন করবেন। আমরা আরেকটা রোগ নিয়ে একটু কথা বলি, যেটা একদম প্রত্যেকটা পরিবারের, বিশেষ করে আমাদের যাদের বয়স্ক মা বাবা আছে বাসায়, এখন বয়স্কর বাইরেও এখন ইয়াং জেনারেশনের অনেকে যাদের 40 সুই সুই বয়স, তাদের মধ্যে অনেকের দেখা যায় তার পা চাবায় কামড়ায়, তার হাঁটু ব্যথা, তার কোমর ব্যথা, এই যেটাকে আমরা জয়েন্ট পেইন বা বাত ব্যথা বলি, এগুলো হয়। এগুলো কি কারণে হয়? যদিও আমাদের লিডাররা ম্যাক্সিমামই জানেন, আমি প্রথম কারণ হচ্ছে আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়। তাই এই যে যে পেইন গুলো হয় সব ধরনের ব্যথার জন্য, যেমন আপনার জয়েন্ট পেইন, মাসল পেইন, নার্ভের পেইন, শোল্ডার পেইন, তো এই ধরনের যত ধরনের পেইন আছে, মেয়েদের বেলায় তাদের মিন্সকালীন সময়ের মিনস্ট্রিয়াল পেইন, এগুলোর সময় আপনার আমাদের এই প্রোডাক্ট লাইবন আর্থকিউ সকালে একটা, রাতে একটা, এটা হচ্ছে তাৎক্ষণিক পেইনটা কমানোর জন্য। কিন্তু এটা দীর্ঘদিন খাওয়া যাবে না, সর্বোচ্চ 1 মাস, তারপরে গ্যাপ দিতে হবে, তারপরে গ্যাপ দিয়ে আবার খেতে হবে। তবে এই আর্থকিউটা খেলে 3-4 দিনের মধ্যেই তার ব্যথা ভালো হয়ে যায় সাধারণত। কিন্তু কন্টিনিউ করবে হচ্ছে ক্যালডিটা, লাইবন ক্যালডি। এটা প্রতিদিন দুপুরে একটা খাবে, সকালেও না রাতেও না, প্রতিদিন দুপুর বেলা একটা দিবেন। এইটা একটার মধ্যে 60টা থাকবে ক্যাপসুল, 60 দিনে 60টা খাবে। এই 60টা শেষ হইলে কিছুদিন গ্যাপ দিয়ে আবার খাবে, কারণ এখানে যারা চিকিৎসার সঙ্গে জড়িত আছেন তারা জানে
শরীরের মধ্যে ক্যালসিয়াম যদি অতিরিক্ত হয় একটা সময় এটা কিডনিতে গিয়ে জায়গা নেয়, স্টোর করে, অর্থাৎ কিডনিতে স্টোর করে এটা পাথরে পরিণত হয়। এই জন্য ক্যালসিয়ামও কিন্তু 60 দিন পরে একটা গ্যাপ দিতে হয়, গ্যাপ দিয়ে আবার খেতে হয়। আর যারা বয়স্ক তারা সবসময় খেতে পারে, তাদের কোনো প্রবলেম নাই। আরেকটা প্রবলেম আমাদের যে বোনদের মেয়েলি রোগ, বিশেষ করে লিকুরিয়া বা সাদা স্রাব যাদের, তাদের জন্য আমাদের চমৎকার একটা প্রোডাক্ট হচ্ছে ফিমেল কেয়ার। এখন এই ফিমেল কেয়ারটা কি কি উপকার করবে? যাদের অনিয়মিত পিরিয়ড হয় বা অতিরিক্ত রক্তক্ষরণ, যেটাকে আমরা অনিয়মিত পিরিয়ড বলছি, এটা ঠিক করবে। যাদের স্তনে ব্যথা হয় বা চাকা চাকা ভাব আছে এবং স্তনের অনিয়ন্ত্রিত গঠনকে স্বাভাবিক রাখে ফিমেল কেয়ার। জরায়ুতে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে ইদানিং আমাদের বোনদের, এই সমস্যাগুলো দূর করবে ফিমেল কেয়ার। আমাদের বোনদের শরীরের সঠিক সুষম পুষ্টির যোগান দিবে ফিমেল কেয়ার। হরমোনাল কারণে যেই ধরনের সমস্যা হয়, যেমন ব্রণ হয়, ফুসকুড়ি হয়, অতিরিক্ত তৈলাক্ত ভাব থাকে স্কিনের মধ্যে, শারীরিক দুর্বলতা হয়, আমাদের অনেক বোনদের স্বামীদের কাছে যেতে চায় না, যৌন অনীহা হয়, মানসিক অস্থিরতা হয়, বন্ধ্যাত্ব হয়। কে বলো একটু পরে, বাবা ব্যস্ত আছে বলো। যাদের বাচ্চা হয় না, বন্ধ্যাত্ব হয়, আবার বমি বমি ভাব দূর করে হচ্ছে আপনার এই ফিমেল কেয়ার। মাথায় রাখবেন, ফিমেল কেয়ারটা হচ্ছে আপনার কন্টিনিউ করলে বন্ধ্যাত্ব রোগীও আপনি ঠিক করতে পারবেন, যেহেতু এটা হরমোনের উপরে কাজ করে। আর যে মেয়েদের ম্যাক্সিমাম এটা কাজ করবে লিকুরিয়ার জন্য, লিকুরিয়ার রেজাল্টটা আপনি 7 থেকে 10 দিনের মধ্যেই পেয়ে যাবেন। এটাও খাওয়ার নিয়ম, সকালে 1 চামচ, রাতে 1 চামচ। তবে আমাদের বোনদের জন্য কিছু পরামর্শ থাকবে, যারা অনেক মেয়েরাই আছে একটু নোংরা থাকে, প্যাড ব্যবহার না করে ময়লা কাপড় চোপড় ব্যবহার করে, এগুলো করা যাবে না। অতিরিক্ত হিল জুতা আপনার পরা যাবে না। অতিরিক্ত হিল মানে অতিরিক্ত হিল আপনি যদিও কোনো পার্টিতে কোনো অনুষ্ঠানে গেলে আপনি পরবেন, কিন্তু অনেকেই আছে একদম বাসার মধ্যেও পরে, এটা এটা কন্টিনিউ এইরকম করা যাবে না। এই অতিরিক্ত হিলের কারণে আপনার সাদা স্রাবটা বন্ধ হলো, কিছুদিন পরে আবার এটা হতে পারে। আবার ধরেন আহ, বিবাহিত যারা, আপনার স্বামীর শরীরে, স্বামীর সঙ্গে যখন আপনার মিলন হয়েছে, আপনার ওই সাদা স্রাবের সময় আপনার মিলন করেছেন, ওই এইটার যে ব্যাকটেরিয়া গুলো আছে এটা স্বামীর স্কিনে যায়। এখন আপনার স্বামী ধরেন কিছুদিনের জন্য বাইরে চলে গেল, এদিক দিয়ে আপনার সাদা স্রাবের ওষুধটা খেয়ে আপনি ভালো হয়েছেন, আবার স্বামী আসছে, এখন আবার আপনার স্বামীর শরীর থেকে ওই ব্যাকটেরিয়াটা আপনার শরীরে প্রবেশ করবে, আবার সাদা স্রাব হতে পারে। যেন অনেকগুলো নিয়ম কানুন আছে, এই কারণে বলছি আহ যেহেতু প্রতি সপ্তাহে সম্ভবত এই মাসে আমার এক একদিন ক্লাস নিতে হবে, এই বিষয়গুলো আমরা এক একদিন শুধুমাত্র একটা রোগ নিয়ে কথা বলবো, যাতে ওই রোগটার আপনারা মোটামুটি একটা কনসালটেন্ট হয়ে যান। মানে দীর্ঘক্ষণ যখন প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো আপনারা জানতে পারবেন। আজকে তো অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি, এই জন্য বিস্তারিত বলতে পারছি না। তাইলে এই ফিমেল কেয়ারটা এইভাবে খাবেন। যারা, আরেকটা প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলি, যারা, যাদের অতিরিক্ত ওবেসিটি আছে, অর্থাৎ এরকম মেদবুড়ি, অর্থাৎ অতিরিক্ত ওয়েট যাদের, আপনাদের জন্য এই অতিরিক্ত ওবেসিটি কি কারণে হয় বা মেদবুড়িটা কি কারণে হয়? যেমন উচ্চ রক্তচাপের কারণে হয়, আপনার এই অতিরিক্ত মেদবুড়ির কারণে আপনার স্ট্রোক হবে, মহিলাদের ক্ষেত্রে তারা বাচ্চা কনসেপ্ট করবে না, শরীরের কোলেস্টেরল বেড়ে যাবে, লিভারে চর্বি জমে যাবে, আপনার ব্রেস্ট ক্যান্সার হবে, মেয়েদের ক্ষেত্রে শ্বাস নিতে কষ্ট হবে, ঘুমানোর সময় শ্বাসকষ্ট হবে, বাচ্চা জন্মদানের সময় আমাদের বোনরা
মানে খুব বেশি ফেইন, এইভাবেই তো এই বিষয়টাই অনেক ফেইন, তারপরে তাদের অনেক বেশি কষ্ট হবে, শরীরে অস্বাভাবিক চুল গজাবে, আর যৌন সমস্যা তো দেখা দিবেই। এগুলা হচ্ছে মেদবুড়ি বা অতিরিক্ত ওবেসিটির কারণে আপনার এই প্রবলেমগুলো হবে। কারণ এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যত তাড়াতাড়ি সম্ভব আপনার শরীরের ওভারওয়েট কমান, যদি না কমান এই ধরনের কঠিন 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 রোগ আপনার শরীরে হবে। তাইলে এটার জন্য আমাদের করণীয় কি? এক নাম্বার, আমরা যারা বিকেল বেলা ভারী নাস্তা খাই, আপনারা ওই বিকেল বেলা বা সন্ধ্যার দিকে হালকা স্ন্যাক্স নাস্তা করবেন। রাতের খাবার আমি এটাকে অ্যালাউই করি না। যারা একদম 100% খাদ্যাভ্যাস মেনটেন করবেন, আমার মতে তারা এই 7টা বা মাগরিবের পরে মানে পানি এবং সালাদ ছাড়া কোন ধরনের শর্করা জাতীয় খাবার খাওয়া না খাওয়াই ভালো, যদি আপনি দীর্ঘদিন যৌবনটা ধরে রাখতে চান, যদি দীর্ঘদিন আপনি সুস্থ থাকতে চান, যদি মনে করেন আমার ওয়াইফ অন্য কারোর সঙ্গে পরকিয়া করবে না, তাইলে আপনি অবশ্যই রাতের খাবার অ্যাভয়েড করেন। এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। বা যারা সেলস এন্ড মার্কেটিং এ আছেন তাদের জন্য তো এটা একদম ফরজ কাজ, রাতের খাবার বাদ দেওয়া। কারণ আপনি যখন কাজ করবেন আপনার এনার্জি দরকার, আপনার সুস্থ থাকা দরকার, এটা আপনাকে সুস্থ রাখবে, নতুবা রাতের খাবার মানুষকে অলসও করে ফেলে, আপনি অলস হয়ে যাবেন। 3 নাম্বার, এই সন্ধ্যার মধ্যে যাই খাবেন এরপর একটু হালকা ব্যায়াম করার চেষ্টা করবেন। আপনার বাড়ির ছাদে গিয়ে একটু হাঁটলেন, অথবা ঘরের মধ্যে একটু হাঁটাচলা করলেন। এটাও যদি করতে না পারেন, আপনার খাটে শুয়ে শুয়ে আপনি যেই ধরনের ব্যায়াম জানেন, এই ব্যায়ামগুলো শুয়ে শুয়ে আপনি খাটে অনেক ধরনের ব্যায়াম আছে, এগুলো আপনি করতে পারবেন। আরেকটা লাস্ট যে মেসেজটা হচ্ছে, রাত জাগা অভ্যাস ত্যাগ করতে হবে। রাত জাগলেও কিন্তু শরীরে, আপনি যত রাত জাগবেন, যেহেতু ফ্রিজে অনেক ধরনের খাবার টাবার থাকে, রাত জাগা মানে একটু পর পর আপনার কিছু খাওয়ার ইচ্ছা হবে। মানে আপনার শরীরে এমনি রাত জাগছেন সমস্যা, আবার এই খাবার তো খেতে হবে, যেহেতু একটু পর পর খিদে লাগবে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে যত দ্রুত সম্ভব আপনার ওবেসিটি স্টপ। এই রানিং সপ্তাহ থেকে নিয়োগ করেছিলাম, মানে যদি কোনো অনুষ্ঠান অনুষ্ঠান থাকে অথবা আত্মীয় স্বজন মেহমান আসে, যেটা বাধ্য তাদের সঙ্গে খেতে, ওই সময় খাবো। এছাড়া আমি কখনোই রাতের খাবার আর খাবো না, অন্তত মাগরিবের পরে আমি কোনো খাবার খাবো না। এইরকম নিজের সঙ্গে নিজে কমিটমেন্ট করেন, তাইলে আপনার ওভারওয়েটটা কমানো যাবে। আর এই ওভারওয়েট কমানোর জন্য আমাদের আছে লাইবন জ্ঞান সয়া। আমরা রাতের খাবারটা না খেয়ে কি করতে পারি, 4 চা চামচ অথবা 25 গ্রাম 1 গ্লাস গরুর দুধের সাথে, অথবা 1 গ্লাস আহ, কুসুম গরম পানির সাথে, অথবা নর্মাল পানির সাথে গুলে এই খাবারটা আমরা খেয়ে ফেলবো। আর তাইলে আমার রাতের আর কোন ধরনের শরীরের যে পরিমাণ মিনারেল দরকার, ভিটামিন দরকার, প্রোটিন দরকার, আমার যেই পরিমাণ এনার্জি দরকার, এই 25 গ্রাম বা 4 চা চামচের মধ্যে আপনার সব আছে। আপনার শরীরের অর্গানের কোন ধরনের খিদা লাগবে না, তবে আপনার মনের খিদা লাগবে, যেহেতু দীর্ঘদিনের অভ্যাস যে আমাকে এই বেলাটা রাত হলেই এই বেলায় খেতে হবে। নিজেকে একটু কন্ট্রোল করবেন, রাতের খাবারটা না খাওয়াই বেটার। আর যারা দ্রুত এটার সাথে, মানে যেহেতু আমি সিঙ্গেল কিছু ভেষজের কথা বলে দিছি, 1 গ্লাস ঠান্ডা পানিতে 2 চামচ মধু, 1 মাস ফাঁকা তেঁতুল পানি, ফাঁকা তেঁতুলের সাথে, অর্থাৎ 1 গ্লাসটা কি করবেন, 2 চামচ মধু দিবেন, ফাঁকা তেঁতুল পানি দিয়ে শরবত করে খেলে আপনার ওজন খুব দ্রুত কমবে। তবে যাদের আলসার আছে তাদের এভাবে খাওয়া যাবে না। খালি পেটে লেবুর রস, তবে যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা খেতে পারবেন না। যদি আমাদের টক্সিন ক্লিনজারটা খান তাইলে আবার খেতে পারবেন, কোনো সমস্যা করবে না। অর্থাৎ আপনি এই পানিটার সাথে
1 চামচ টক্সিন ক্লেনজার দিয়ে দিবেন, তাইলে মোটামুটি আপনার মাসে মিনিমাম যদি রাতের খাবারটা বন্ধ করেন আপনার 3 থেকে 5 কেজি কমার কথা। যদি রাতের খাবার কিছু খান তাইলে মাসে 2 কেজি আপনার ওয়েট কমবে ইনশাআল্লাহ। আপনি কয়দিন প্র্যাকটিস করে দেখেন। আচ্ছা, এটার বিষয় আমরা বললাম। এরপরে আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে আমাদের কথা বলি, লাইবন স্পাইরিলুনা। তো এই স্পাইরিলুনা বেসিক্যালি আমাদের বাংলাদেশের এবং ফ্রান্সের যে সায়েন্স ল্যাবরেটরি আছে, এই সায়েন্স ল্যাবরেটরির যে বিজ্ঞানীরা আছে এদের আবিষ্কার হচ্ছে স্পাইরিলুনা। এটাতে অধিক ঔষধি গুণ আছে, এই কারণে স্পিরুলিনাকে জাতিসংঘের বিশ্ব খাদ্য জনসংখ্যা সম্মেলনে এটাকে তারা বলেছে এটা হচ্ছে আগামী দিনের সবচেয়ে ভালো খাবার হিসেবে আখ্যায়িত করেছে। জাপানের বিজ্ঞানীরা বলেছে এটা একটা চমৎকার খাবার হিসেবে তারা আখ্যায়িত করেছেন। ভারতের বিজ্ঞানীরা এটাকে বলেছে দ্য ওয়ান্ডারফুল গিফট অফ নেচার। এটা প্রকৃতির একদম প্রকৃতি আমাদেরকে চমৎকার একটা গিফট দিয়েছে। তারপর পাশ্চাত্যের বিজ্ঞানীরা বলেছে এটা খাবার না, এটা নোবেল ফুড। এই খাবারটা হচ্ছে নোবেল ফুড হিসাবে তারা আখ্যায়িত করেছেন। কেন তারা এটাকে প্রকৃতির সমৃদ্ধতম পুষ্টির উৎস, কারণ এটার কারণটা কি, এটাতে কি আছে খেয়াল করে দেখেন। তারা রিসার্চ করে বলেছেন স্পিরুলিনাতে দুধের চেয়ে 20 গুণ বেশি, ডিমের চেয়ে 6 গুণ বেশি, মাছ ও মাংসের চেয়ে অন্তত 3 গুণ বেশি প্রোটিন আছে, যা সম্পূর্ণরূপে ক্ষতিকর কোলেস্টেরল মুক্ত। গরুর কলিজার থেকে 2 থেকে 4 গুণ বেশি ভিটামিন বি আছে, শাকসবজির চেয়ে 58 গুণ বেশি আয়রন আছে, গাজরের চেয়ে 25 গুণ বেশি বিটা ক্যারোটিন আছে, গমের চেয়ে 3 গুণ বেশি ভিটামিন ই আছে। এই কারণে এটা বিভিন্ন রোগ প্রতিরোধের প্রতিকার করে। শুধুমাত্র এটা নির্ধারিত কোন রোগের উপর করে এমন না। যেমন এটা ডায়াবেটিসের জন্য চমৎকার কাজ করে, এটা আপনার রক্ত স্বল্পতার জন্য চমৎকার কাজ করে, এটা আপনার পুষ্টিহীনতা ও শারীরিক দুর্বলতার জন্য চমৎকার কাজ করে, এটা আপনার টিউমার ও ক্যান্সারের ঝুঁকি হ্রাসে এটা চমৎকার কাজ করে, কারণ এটার মধ্যে বিটা ক্যারোটিন আছে, ভিটামিন ই আছে। এখন এই বিটা ক্যারোটিন কিন্তু আবার গাজরের মধ্যেও পাওয়া যায়। এজন্য বলছি এই খাবারগুলো বেশি বেশি খাবেন। এটা যারা খুব কম বয়স, এটা অকাল বার্ধক্য রোধ করে। এই মানে এই টাইপসের কিছু এনজাইম বা অ্যান্টিঅক্সিডেন্ট এটার ভিতরে আছে। আরেকটা রোগ নিয়ে আমরা কথা বলি, সেক্সুয়াল ডিজিজ, যেটাকে আমি বলছি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে, শুরুতেই বলে আসছি এখনো বলি, ভেজাল খাবার এবং মানসিক সমস্যার কারণে। তো আমাদের বাংলাদেশে প্রায় 95% পুরুষ এই গোপন সমস্যায় আক্রান্ত। অবিবাহিত এবং মহিলাদেরও এই সমস্যা ইদানিং দেখা যাচ্ছে। ইদানিং অনেক বোনরাও এটার ট্রিটমেন্ট নিচ্ছেন। অনেকেই আমাকে জানাচ্ছেন যে তার স্বামীর কাছে যেতে তার ইচ্ছে করে না, মন চায় না। এটাও তাদেরও প্রবলেম হয়ে যাচ্ছে। এখন এই যৌন রোগে, সেক্সুয়াল প্রবলেমে ঝুঁকিপূর্ণ হচ্ছে যারা ইয়াং 18 থেকে 34 বছর বয়সের পুরুষ এবং 16 থেকে 24 বছর বয়সের মেয়ে। এখানে প্রবলেমটা, এই যৌন রোগে কি কি প্রবলেম হয়? এক নম্বর হচ্ছে দ্রুত বীর্যপাত। দ্রুত বীর্যপাত অর্থাৎ এইটা প্রত্যেকটা পুরুষের প্রথমবার তার ওয়াইফের কাছে গেলে প্রথমবার এটা হতে পারে, খুব দ্রুত এই জিনিসটা হয়ে যায়। বাট এটা যদি সে দ্বিতীয়বার গিয়েছে তখনও হয়, তাইলে কিন্তু এটা রোগ, তখন আর এটা স্বাভাবিক অবস্থায় নাই। এখন এই দ্রুত বীর্যপাত কাদের ঘটে? এটা কাদের ঘটে? এটা ঘটে হচ্ছে যারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন, চর্বিযুক্ত খাবার যারা বেশি খান, যাদের বিশেষ করে ইয়াং ছেলেদের
যেটাকে আমরা নাইট প্রেশার বাংলায় বা স্বপ্ন দোষ বলি। যেই ছেলেরা খুব খারাপ কাজ করেন, হস্তমৈথুন করেন, যাদের তলপেট অতিরিক্ত ভারী, আবার এই প্রবলেমটা মাথায় রাখবেন, মা বাবার চরিত্র খারাপ হলেও কিন্তু সন্তানের এটা হয়। রাতে বেশি খেলে এটা হবে। যাদের ফাইলসের প্রবলেম আছে, যাদের শরীরে যেমন অন্তত 3 মাস বা 6 মাস পর পর কৃমির ওষুধ খাওয়া দরকার, খাচ্ছেন না, তাদের এই প্রবলেম হবে। ডায়াবেটিসের যারা আছে, যারা হাই প্রেশার আছে, তাদের সাধারণত দ্রুত বীর্যপাত হয়। তাইলে আপনার এই ধরনের যে প্রবলেম গুলো আছে, আগে এগুলো বাদ দিতে হবে। এখন এই যৌন ক্ষমতা কমায় কোন ধরনের খাবারগুলো? যেমন পাকা বেল খেলে যৌন ক্ষমতা কমে যায়। মাঝে মাঝে খাওয়ার, রেগুলার খাওয়া দুই জিনিস: তেঁতুলের রস, খেসারির ডাল। যারা রেগুলার খুব স্টাইল করে ধূমপান করেন, নেশা জাতীয় যেমন গাঁজা খান, পেনসিডিল খায়, পিচ্ছিল জাতীয় খাবারগুলো যেমন পুঁই শাক, ঢেঁড়স, তারপরে কসুর লতি অর্থাৎ পিছলা জাতীয় যে খাবারগুলো আছে, এগুলো বেশি বেশি খেলে যৌন ক্ষমতা কমে যায়। আর কি কি খাবার আমাদের যৌন ক্ষমতা বাড়ায়? যেমন মধু, দুধ, কালো জিরা, কুরমা খাজুর, ডিম, মাশরুম, কলিজা, এলাচ, দারুচিনি, কিশমিশ, সবুজ শাকসবজি, আম, ডাব, তরমুজ, কমলা লেবু বা আমরা মৌসুমী ফল, এটা যদি নিয়মিত খাই, এগুলাতে আমাদের যৌন ক্ষমতা বাড়ায়। আরেকটা রোগ, পুরুষাঙ্গের উত্থান সমস্যা। উত্থান সমস্যাটা কি? আমি একবার আমার ওয়াইফের কাছে গেলাম, দ্বিতীয়বার যেতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু এটা স্ট্রং হচ্ছে না, এটাকে বলে উত্থান সমস্যা। এখন এটাও কেন হয়? এটা কাদের হবে? যারা দীর্ঘদিন ব্লাড প্রেসারে আক্রান্ত, কিন্তু এই হাই প্রেসারটা সে কন্ট্রোল করতেছে না। মাত্রাতিরিক্ত যাদের ডায়াবেটিস থাকে, তৈলাক্ত খাবার খেয়ে রক্তে চর্বির মাত্রা যারা বাড়িয়ে ফেলেছেন, রক্তনালীতে চর্বি জমা হয়ে পুরুষাঙ্গে স্থায়ীভাবে রক্তের প্রবাহ কমিয়ে দিয়েছে, এই কারণে এটা উত্থান হচ্ছে না। যারা অতিরিক্ত ধূমপান করছেন অথবা নেশা জাতীয় জিনিস খাচ্ছেন, সবচেয়ে বড় জিনিস ওই যে সুস্থ থাকার জন্য যে 5টা উপাদান বললাম, একটা হচ্ছে মন, মানসিক চাপজনিত কারণে অন্যতম। এজন্য বলছি, যেভাবেই থাকেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, কখনোই মানসিক চাপ নেওয়া যাবে না সুস্থ থাকার জন্য। আর বার্ধক্যজনিত কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। এখন এটার জন্য আমাদের কি আছে? আমাদের চমৎকার একটা প্রোডাক্ট আছে, লাভ ফর ফিট, যেটা আমাদের শরীরের কোনো প্রকার ক্ষতি না করে আস্তে আস্তে আমাদেরকে যৌন উত্তেজনা তৈরি করে দিবে। সাথে এটা আপনি একটু গরম পানি দিয়ে অথবা রং চা দিয়ে, তবে ওই চার মধ্যে চিনি দেওয়া যাবে না, তাইলে এটা বিষ হয়ে যাবে। উইদাউট চিনি রং চা, শুধু চাটা কিন্তু একটা ঔষধ, যখন এটাতে চিনি মিশান তখন এটা বিষ হয়ে যায়। তাইলে সেই চা দিয়ে আপনি অথবা কুসুম গরম দুধ দিয়ে, না থাকলে পানি দিয়ে খেয়ে ফেলবেন। অবশ্যই এটা যেদিন খাবেন, এটা প্রয়োজনের দিন খাবেন। অবশ্যই ওই দিন যদি আপনি রাতের খাবার মানে ত্যাগ করতে না পারেন, তাহলে ওই দিন আপনি 7টার মধ্যে যাই খাবেন খেয়ে ফেলবেন, 8টার দিকে একটা ক্যাপসুল খাবেন, 1-2 ঘন্টা পরে দেখবেন আপনার ওয়াইফের কাছে গেলে মোটামুটি আগের চাইতে আপনার অনেক টাইম ডিউরেশন বাড়বে এবং আপনি পার্থক্যটা নিজে পেয়ে যাবেন। এটা এই উপকারগুলো করে কি কি? শুক্রাণু বৃদ্ধি করবে, যাদের শুক্রাণু কম আছে। যৌন শক্তি স্থায়ীভাবে বৃদ্ধি করবে যাদের, যারা দুর্বল, এবং আপনার ওই অক্ষম নার্ভ বা সেলগুলোকে এটা কর্মক্ষম করবে। হরমোনের উপরও এটা কাজ করবে, বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন যেটা পুরুষদের, হরমোনাল ব্যালেন্সটাকে এটা ফিরিয়ে আনতে সাহায্য করবে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্রিয়া শক্তি এটা বৃদ্ধি করবে এবং যৌন ক্রিয়াকে আপনার আনন্দদায়ক করবে। এটার মূল উপকারিতা হচ্ছে এগুলো।
আরেকটা প্রবলেম, আমাদের হার্টের প্রবলেম নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, পৃথিবীতে যত ধরনের হার্ট ডিজিজ আছে তার 98% হচ্ছে হার্ট ব্লক, আর 2% হচ্ছে যেটা চিত্রতে দেখতেছেন, 0.5% অনেকের পাবেন হার্টে ফুটা, 0.5% রোগী পাবেন হার্টের বাল্বের সমস্যা, অথবা তাদের হার্টের কন্ডাক্টিভ সিস্টেম খারাপ, অত 0.5% অন্যান্য প্রবলেম থাকে। তাইলে হার্টের ডিজিজ মেইন প্রবলেম হচ্ছে আমাদের 98% হচ্ছে ব্লক। এই ব্লক কে করে? ব্লক করে আমরা যেই তৈল খাই, এই তৈল শরীরে শরীরে ঢুকে চর্বিতে পরিণত হয়। এই চর্বি আমাদের এই হার্ট ব্লক করে। আর কি করে? আমরা চর্বিযুক্ত যে মাংসের পিসগুলা খাই, অথবা আমাদের তরকারিতে যেই পরিমাণ তৈল খাই, এগুলো শরীরের মধ্যে ঢুইকা এটা গিয়া চর্বিতে রূপান্তরিত হয়। এই চর্বিতে রূপান্তরিত হইয়া কি ঘটনা ঘটে দেখেন। আপনার আজকের এই প্রোগ্রামে যারা আছেন এখন তারা বুঝতে পারবেন যে আপনাদের হার্টের কি অবস্থা বর্তমানে। এক নাম্বার, হার্ট ব্লকেজের লক্ষণ, ধরেন আপনি সামান্য দৌড়াইতেছেন অথবা ৫-১০ তলা বিল্ডিং সিঁড়ি বাইয়া উপরে উঠতেছেন, যদি দেখেন আপনার বুক ধরপড় করে অথবা বুক ব্যথা হয়, তাহলে বুঝতে হবে আপনার ৪০-৫০% অলরেডি ব্লক হয়ে গিয়েছে। যদি দেখেন আপনি দ্রুত হাঁটতেছেন তাতেই আপনার বুক ব্যথা হয়, তাইলে বুঝতে হবে ৫০-৬০% ব্লক হয়ে গিয়েছে। সামান্য হাঁটাচলা করলেই যদি বুক ব্যথা হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ৬০-৭০% ব্লক হয়ে গিয়েছে। ঘরের মধ্যে নড়াচড়া করলেই যদি ব্যথা উঠে আপনার, তাইলে বুঝবেন 80% ব্লক হয়ে গিয়েছে। আর এই ধরনের রোগীদের হাসপাতালে নেওয়ার আগে 70% রোগী মারা যায়, বাকি 30% রোগী কোনো না কোনো সাইড তার চলে যায়, সে বিছানায় একদম বিছানায় শয্যা সঙ্গী হয়ে যায়, বিছানায় তার পায়খানা প্রস্রাব করতে হয়। তাইলে আপনাকে এখন আপনি প্রশ্ন করেন, অথবা আগামীকালই আপনি একটানা ৫ তলা সিঁড়ি বাইয়ে আপনি উপরে উঠার চেষ্টা করবেন, তাইলে আপনি বুঝতে পারবেন আপনার হার্টের বর্তমান অবস্থা কি। এখন প্রশ্ন করতে পারেন, আমার এই হার্টে ব্লক হয়েছে আমি বুঝি না কেন? ৪০-৫০% হয়েছে, কারণ আপনার 70% ব্লক না হওয়া পর্যন্ত দৌড়াদৌড়ি, খেলাধুলা সবকিছু আপনি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এর জন্য চিকিৎসা বিজ্ঞান বলছে আপনার বয়স ২৫ বছর বা বাড়ন্ত অবস্থার পর থেকে